ওকে, সো লাস্ট ক্লাসে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের ডিসকাশন শুরু করছি, যে ও লেভেলস এর রিক্যাপ দেওয়ার পরে ওই ভিডিও দেখার পর দেন এখান থেকে স্টার্ট করছিলাম। কি করছিলাম, যে ফিল্ড লাইন গুলি যত কাছাকাছি থাকে তত আমরা বলি ফিল্ডের স্ট্রেংথ হলো বেশি, ফিল্ড লাইন গুলি যত দূরে দূরে থাকে তখন আমরা বলি ফিল্ডের স্ট্রেংথটা হলো কম। তো এখানের মধ্যে আমাদের একটা ক্যালকুলেশন আছে যেটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটা তোমরা আনফরচুনেটলি স্টুডেন্ট বুকেও দেখবা লেখা আছে কি, যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বলা হয় এটাকে, কিন্তু আসলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা একটু ডিফারেন্ট, যেটা তোমরা বড় হইলে পরে শিখবা। ওকে, তো নরমালি এখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিটা কি, টোটাল নাম্বার অফ ফিল্ড লাইনস ইন আ সার্টেন এরিয়া। এন্ড ওখানের মধ্যে ব্যাপারটা কি, যে ফিল্ড লাইন গুলি এরিয়ার ভিতরে কোনগুলি পারপেন্ডিকুলারলি এন্টার করতেছে, এই ব্যাপারটা হলো ইম্পর্টেন্ট, যে আমরা ম্যাগনেটিক ফোর্স নিয়ে পড়তে সময় তখন আবার ব্যাপারটা বলবো। তো এখানের মধ্যে আমাদের দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু হোয়াট, phi ডিভাইডেড বাই a। phi হলো আমাদের নাম্বার অফ ফিল্ড লাইনস, যেটার ইউনিট হলো ওয়েবার, আর a হলো আমাদের এরিয়া, যেটা মিটার স্কয়ার। তো b, যেটা এই যে b, এটা হলো আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ফর নাও তোমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বলতে পারো, বাট এটা আসলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ না। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা একটু ডিফারেন্ট, ওই ব্যাপারটা এ লেভেলস আমরা পড়বো না, জাস্ট জানায় রাখতেছি যে বড় হইলে যেন মনে না হয় যে উল্টাপাল্টা পড়ে আসছে। তো তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যার ইউনিট কি, ওয়েবার পার মিটার স্কয়ার, অর এটাকে আমরা কি নামে ডাকি, টেসলা। তো এখন আমরা তো এমন একটা ব্যাপার পড়ে আসছি, তাই না জেরিন, যে কোন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকলে পরে কি করবে, দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার উইল এক্সপেরিয়েন্স আ ফোর্স। আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, লেফট রাইট, যে কোনো ডিরেকশনে হতে পারে, ডিপেন্ড করে কিসের উপরে, ওই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে আমরা বের করবো, যে এটার উপরে আজকে একটা কুইজ হবে, তাই না এসাস? এই কুইজে যে ফার্স্ট হবে আর কি, তার জন্য মোবাইল রিচার্জ থাকবে। তো ওইটার জন্য এসাস বেশি এক্সাইটেড, অনেক কিছু পড়ে টরে আসছে মনে হয়, তাই না? ধুর ভাই, কার সাথে কথা বলবো ভাই, আমি এবার ইমোশনালি আমি পুরো আসি নাই ভাই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমরা কয়েকটা ব্যাপার দেখছিলাম, যে এই যে ফোর্স যে এক্সার্ট হয়, হ্যাঁ, আমাদের কোন একটা কারেন্ট ক্যারিং ওয়্যার যে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, এখন এই ফোর্সটা কি, আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যখন নাকি আমরা ইউজ করি, ঠিক আছে, এই যে দেখায় রাখি আরেকবার। ওকে, দাঁড়াও একটা মিনিট, হোয়াট হ্যাপেন্ড। ওকে, ফর সাম রিজন ফ্রন্ট ক্যাম চালু করতে দিচ্ছে না, ঠিক আছে। তো এখানের মধ্যে ব্যাপারটা আমরা ডায়াগ্রামে এরকম শো করি, যে কাজটা কি, তোমার ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট এই দুইটা আমাদের কোন প্লেনে, এই দুইটা হলো আমাদের হরাইজন্টাল প্লেনে, যে যখন নাকি আমরা লেফট হ্যান্ড রুলের মতো আমাদের হাতটা ওরিয়েন্ট করি, তো তখন কি থাকে, ফার্স্ট ফিঙ্গার পয়েন্টস টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, যে নর্থ টু সাউথ, আর সেকেন্ড ফিঙ্গার পয়েন্টস টু দ্য ডিরেকশন অফ কারেন্ট। কারেন্টের ডিরেকশনটা, এটা একটা জিনিস বলে রাখি আজকের কুইজের জন্য একটা ট্রিক। কারেন্টের ডিরেকশনটা কোনটা এসাস, একটা পজিটিভলি চার্জ পার্টিকেল যেদিকে মুভ করে, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, ওর উল্টা দিকে, ওর দিকেই তো। ওর দিকে। আর একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল যেদিকে মুভ করবে, কারেন্টের ডিরেকশন কি হবে, ওর উল্টা দিকে। এক্স্যাক্টলি। সো এই ব্যাপারটা সবাই মনে রাখবা, যে একটা পজিটিভ চার্জ যেদিকে মুভ করে, এটাই হলো ডিরেকশন অফ কারেন্ট। ডিরেকশন অফ কারেন্টটা কি, ওর জন্য এইদিকে, আর নেগেটিভলি চার্জ পার্টিকেলের জন্য কি, অপোজিট দিকে। এই ব্যাপারটা মাথায় রাখবে, অলরাইট। এই জিনিসটা আজকের কুইজের জন্য লাগবে। তো ফার্স্ট এটা ক্লিয়ার করে রাখলাম। তো যে কথা বলতেছিলাম কি জিনিস, যে ফার্স্ট ফিঙ্গার উইল পয়েন্ট টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট ইজ ফ্রম নর্থ টু সাউথ, আর দ্য সেকেন্ড ফিঙ্গার উইল পয়েন্ট টু দ্য ডিরেকশন অফ কারেন্ট, যে পজিটিভ টু নেগেটিভ। ওকে, তো তাহলে আমাদের ম্যাগনেটিক ফোর্স যেটা এক্সার্ট করা হবে, ফোর্সটা কি, ভার্টিক্যাল প্লেনে। তো দিস ফোর্স ইজ perpendicular to both the direction of current and the direction of magnetic field, and যেটাকে কি করা হয়, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বের করা হয়। তো এখন কারেন্ট যত বাড়াবো ফোর্স তত বেশি
ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যত বাড়াবো ফোর্স তত বেশি, এন্ড দ্য গ্রেটার দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, যে ওয়্যারের যতটুকু লেন্থ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওভারল্যাপ করবে, যত বেশি এরিয়া ধরে ওভারল্যাপ করবে তত বেশি ফোর্স পাবে। এন্ড আরেকটা হলো সাইন থেটা। তো এখন এই সাইন থেটার ব্যাপারটা কেন, তো এই জিনিসটা আমরা লিখতেছিলাম লাস্ট ক্লাসে, যেটার সময় ওই ইন্টারনেটে প্রবলেম করা শুরু করছে জুমে। তো এখানের মধ্যে ফার্স্টে লিখে নেই কি জিনিস, থেটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিরেকশন অফ কারেন্ট and magnetic field. So maximum force is when sin theta maximum value কত 1। এটা কখন হয়, যখন নাকি থিটা হবে 90 ডিগ্রি। তো তার মানে যখন নাকি ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টের ডিরেকশন হলো পারপেন্ডিকুলার টু ইচ আদার, তো তখন কি হবে, ফোর্সটা হবে ম্যাক্সিমাম। অলরাইট, এন্ড মিনিমাম কখন, is when theta is equal to কি হবে 0। অলরাইট, সো তাহলে এই ব্যাপারটা কি জিনিস, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু BIL sin theta। তো এখন আমরা যদি কি করি, SI ইউনিট কনসিডার করি, তো SI ইউনিট কনসিডার করলে পরে তখন কি আসবে, আচ্ছা এইগুলা জিনিস কি লিখি নাই, এগুলা লেখাগুলা কই গেল, বলতে সময় তো লাগতেছে, এগুলা জিনিস বলছিলাম। আচ্ছা, তো তাহলে যে কথাটা বলতেছি কি জিনিস, যে F ইকুয়াল টু BIL sin theta। তো এখন the proportionality constant is 1, the proportionality constant is 1 যখন কি করব, SI ইউনিট ইউজ করব, when SI units are used। তো তার মানে কি, সো ফোর্স ইজ ইকুয়াল টু BIL ইনটু sin theta। আর যখন নাকি কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা হবে পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ কারেন্ট, তো তখন sin theta কত হবে 1। তো তখন আমরা জাস্ট F ইকুয়াল টু BIL এমন জিনিস লিখতে পারি। আচ্ছা, উইয়ার্ড একটা ব্যাপার, আমরা তো ফ্লাক্স লিংকেজ বাদে বাকি জিনিসগুলো সবই লিখছিলাম, যে কোনটা ইনটু দা স্ক্রিন, কোনটা আউট অফ দা স্ক্রিন, এইসব ব্যাপারগুলো, ওগুলো লেখাগুলো চলে গেল কোথায়, আরেকবার তাড়াতাড়ি করে লিখে দেই। উইয়ার্ড এক ব্যাপার, magnetic field coming out of the screen, magnetic field going into the screen, আর একটা গোল্লা দিয়ে ডট দেওয়া মানে কি এসা, এটা হলো ওয়্যারের ভিতরে কারেন্টের ডিরেকশন দেখাবো, তাই না? তো তাহলে এটা কি হবে, কারেন্ট কামিং আউট অফ দ্য স্ক্রিন, the current coming out of the screen, আর এখানে কারেন্ট গোয়িং ইনটু দ্য স্ক্রিন। ওকে, সো এরপরে আরেকটা জিনিস আমরা লিখতেছিলাম ফ্লাক্স লিংকেজ, তাই তো? হ্যাঁ, আবার আসবে, সমস্যা নেই, ইন্টারনেটে মনে হয় প্রবলেম, বুঝছো? এই ফ্লাক্স লিংকেজ জিনিসটা নিয়ে আমরা লাস্ট ডিসকাস করছিলাম। তো ফ্লাক্স লিংকেজ জিনিসটা কি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স। ফ্লাক্স মানে কি, ফ্লাক্স মানে হলো ফিল্ড লাইন। ওকে, তো তাহলে এখানে আমাদের কাজটা কি, ইট ইজ দ্য
amount of magnetic flux interacting with a coil of wire with n turns. এই ব্যাপারটার মানে কি খেয়াল করো, এই ব্যাপারটার মানে হলো এরকম যে আমরা একটু আগে এখানে কি করতেছিলাম দেখো, যে এই জায়গাটার মধ্যে একটা সার্টেন এরিয়া নিয়েছিলাম, যে এই এরিয়ার মধ্যে তোমার মনে করো যে দুইটা এরকম ফিল্ড লাইন পাস হইতেছে, তো এটা কি জাস্ট একটা সিঙ্গেল একটা লুপ। ওকে, তো আমরা যদি এমন একটা কাজ করি, কি কাজ, যে দেখো এই হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, তো এইটা যদি আমরা নেই, তো এটা আমরা নিলাম, তো এখানের মধ্যে কাজটা কি, এটা একটা সিঙ্গেল সার্কেল, তাই তো, যে একটা সিঙ্গেল টার্ন, একটা সিঙ্গেল টার্নের জন্য এখানে বি কি হবে, বি ইজ ইকুয়াল টু ফাই বাই এ। কিন্তু আমরা যদি এমন একটা কাজ করি, কি করি, আমরা যদি এটা একটা সিঙ্গেল টার্ন না নিয়ে, যদি একটা সিঙ্গেল টার্ন না নিয়ে এরকম একটা কয়েলের ভিতর দিয়ে পাস করাইছো, তাহলে এই কয়েলে যতগুলি টার্ন আছে প্রত্যেকটা টার্নের ভিতর দিয়ে কি করতেছে দেখো তো লাবিবা, প্রত্যেকটা টার্নের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স গুলা কাট হচ্ছে না বা পাস হচ্ছে না। তো তাহলে এখানে প্রত্যেকটা যে টার্ন দিয়ে যাচ্ছে, তো আমরা সে বললাম যে এটাতে কয়টা টার্ন আছে, n নাম্বার অফ টার্নস, নাম্বার অফ টার্নস কয়টা, n টা। তো তাহলে এখানের জন্য ফ্লাক্সের ভ্যালু কত হবে, n ইনটু 5। তো এই যে n ইনটু 5 করলে যে জিনিসটা পাই, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফ্লাক্স লিংকেজ। তো এখন ফ্লাক্সের ইউনিট কি ছিল মারিয়া, ওয়েবার নাকি, ওয়েবার ছিল। তো ফ্লাক্সের ইউনিট ছিল হলো ওয়েবার, আর এনটা কি, নাম্বার অফ টার্নস। তো তাহলে ফ্লাক্স লিংকেজের ইউনিটটা আমরা বলি ওয়েবার টার্নস। বুঝতে পারছো? তো এই জিনিসটা আমরা স্টুডেন্ট বুকে থেকে একটু পরে এখন দেখবো। তো এখানে জাস্ট বলে রাখলাম যে ফ্লাক্সের ইউনিট হলো ওয়েবার আর এনটা কি, নাম্বার অফ টার্নস। তো তাহলে ফ্লাক্স লিংকেজের ইউনিটটা আমরা কি বলবো, ওয়েবার টার্নস। তো এই জিনিসটা আমরা ফ্লাক্স লিংকেজের এখানের মধ্যে খেয়াল করব, কাজটা কি, the interaction between magnetic fields and charged particles or conductors allow motors to operate and electricity to be generated. In most practical applications, magnetic flux is made to interact with the coil of wire. So তাহলে জানো কি হয়, force exert করে, something like that. As the effect of a single strand of wire is too small to be useful, যে একটা single strand of wire আর একটা single turn of wire অনেক কম ইনফ্লুয়েন্স বা অনেক কম ভোল্টেজ or force exert করতে পারে। তো এটার জন্য কি হয়, if the single wire is coiled up, then the magnetic field can interact with each turn of the coil, and so the effect is multiplied how many times, যতগুলো number of turns আছে তত times। তো তাহলে where n is the number of turns on the coil, তো তাহলে the amount of magnetic flux interacting with a coil of wire, যেটা আমরা মাত্র লিখে আসলাম যে the amount of magnetic flux interacting with a coil of wire, এটাকে কি বলবো আমরা, flux linkage, and is the product of number of turns and the flux in that region। তো তাহলে flux linkage is equal to what, n into 5। তো এটার ইউনিট কি হবে, ওয়েবার টার্নস। বুঝতে পারছো? তো তাহলে flux linkage এর ইউনিটটা কি, flux linkage এর ইউনিট হলো ওয়েবার টার্ন। তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, এই ইকুয়েশনটা যদি আমরা নেই, এসএস b is equal to phi by a, তো তাহলে phi is equal to what, b into a আসে নাকি। তো এখন যদি এই ফ্লাক্সটা n নাম্বার অফ টার্নস দিয়ে পাস হয়, তো তাহলে কি, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, n মাল্টিপ্লাই করে দেব। তো তাহলে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে n মাল্টিপ্লাই করলাম, তো n into 5 এটা করাতে কি হইলো, এটা ফ্লাক্স লিংকেজ।
So তাহলে flux linkage is equal to what? Flux linkage is equal to magnetic flux density times the perpendicular area into n. So flux linkage is equal to BAN. এই ফর্মুলাগুলি দেওয়া থাকবে, বাট তোমাদের সিচুয়েশন বুঝে বুঝে অ্যাপ্লাই করা পারতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের কোশ্চেনগুলি এক্সপ্লেনেশনও আছে অনেকগুলা, আর অনেকগুলাতে এরকম উইয়ার্ড কয়েকটা ক্যালকুলেশন আমাদের করতে পারতে হবে, বুঝছো? সো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা নিয়ে আমরা পড়বো। তো একটা তো ফোর্সের ফর্মুলা দেখলাম যে F ইকুয়াল টু BIL sin থিটা, এন্ড আরেকটা কি ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল টু BAN। তো এগুলা নিয়ে আমাদের আরো কয়েকটা ফর্মুলা আসবে, ওই ফর্মুলাগুলো আমরা দেখবো। তো ওই জিনিসটা আমরা ডেরাইভ করব আজকে, বাট ফার্স্টে এখন আমাদের কুইজ। ওকে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপরে তোমাদের একজন একজন করে ওরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে। অলরাইট, তো এখন একজন একজন করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, যার নাম বলবো সে অ্যানসার করবা, ঠিক আছে? এন্ড অ্যানসার যদি কারেক্ট হয় তো তাহলে নেক্সট রাউন্ডে যাবা আর কি এরকম, দেন ফাইনালি একজন উইনার চুজ করা হবে। ওকে, তো ফার্স্ট থেকে এসএস যাইতে চাও? না, লাস্টে। লাস্টে? ওকে, সো তাহলে ফার্স্টে কোয়েশ্চেনটা দিয়ে রাখি। এই হলো ম্যাগনেটিক ফিল্ড, এই হলো একটা পজিটিভ চার্জের মুভমেন্ট, যে একটা পজিটিভ চার্জ এইদিকে যাচ্ছে। ওকে, সো এখন এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবা শুভাশিস। ওকে, শুভাশিস বলো এইখানে চার্জ পার্টিকেলটার উপরে ফোর্সটা কোন ডিরেকশনে হবে? টাইম 30 সেকেন্ডস থাকবে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেওয়া, পজিটিভ চার্জ কোন দিকে মুভ করতেছে ওইটা দেওয়া। তো এখন ফোর্সটা কোন দিকে হবে এটা বলবা। টাইম আর 10 সেকেন্ডস। এই ডাউনলোডস হবে না? ডাউনওয়ার্ডস হবে, ভেরি গুড। সো এখানের জন্য ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? ফোর্স হবে ডাউনওয়ার্ডস। তো তাহলে শুভাশিস নেক্সট রাউন্ডে যাবে, ও একটা কোশ্চেন পারছে। ওকে, আচ্ছা পরের এসটা এইচটা নাই। ওকে, পরের কোশ্চেনে যাই আমরা। এই কোয়েশ্চেনের অ্যান্সার দিবা জেরিন। জেরিন বলবা ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? Upwards. ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? আপওয়ার্ড। আপওয়ার্ড কেন? তো ম্যাগনেটিক ফিল্ড কামিং আউট অফ দা বোর্ড। ওকে, আর কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? লেফট নাকি রাইট? Left. লেফট। সো তাহলে ফোর্সের ডিরেকশন হবে আপওয়ার্ড। ভেরি গুড। সেরিনের কোশ্চেনটাও পারছে। এরপরে
থার্ড কোয়েশ্চেন, এটা কাকে করা যায় দেখি। এটার অ্যান্সার দিবা দিয়া। ভাইয়া লেফট। লেফটে হবে কেন? লেফটে তোমার কারেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে? ডট মানে কি? কামিং আউট অফ দা স্ক্রিন নাকি? সো জি। ডট মানে ম্যাগনেটিক ফিল্ডটা তোমার দিকে আসতেছে। কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? দিয়া, এটা কি পার্টিকেল? একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল নাকি একটা পজিটিভলি চার্জ পার্টিকেল? নেগেটিভলি। তাহলে একটা নেগেটিভ চার্জ নিচে যাওয়া মানে কারেন্টের ডিরেকশন কোন দিকে হয়? অপোজিট দিকে, মানে উপরে। তো কারেন্ট হলো উপরে আর ম্যাগনেটিক ফিল্ড কি? কামিং আউট অফ দ্য স্ক্রিন। সো তাহলে ফোর্সটা কোন দিকে আসে? রাইটে আসে না? হ্যাঁ রাইটে। সো তাহলে দিয়ার অ্যানসারটা হয়ে গেছে। নাও ফোর্থ কোয়েশ্চেন, আমাদের দেখি। সবাই কিন্তু বাকিদের কোয়েশ্চেন গুলা নিজেরা সলভ করবা, তো তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিবা মারিয়া। মারিয়া বলো তো। লেফট। লেফট কেন? তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে দেখো তো মারিয়া? out কামিং আউট অফ দ্য স্ক্রিন। আর কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? upward আপওয়ার্ড। সো কারেন্ট হলো উপরে, ম্যাগনেটিক ফিল্ড কামিং আউট অফ দ্য বোর্ড, কামিং আউট অফ দ্য স্ক্রিন। সো তাহলে থামটা কোন দিকে পয়েন্ট করে দেখো তো, লেফট হ্যান্ড ধরে। রাইটে আসে না ফোর্সটা? এই দুইটা কিন্তু সেম সিচুয়েশন, দেখো এই দুইটা কিন্তু সেম সিনারিও। দিয়াকে মাত্র যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, তোমার ফোর্সের ডিরেকশনটা কিন্তু সেমই হবে। কেন? দেখো ম্যাগনেটিক ফিল্ড তো দেখাই যাইতেছে সেম, আর দিয়ার জন্য কি দিছিলাম? একটা নেগেটিভ চার্জ পার্টিকেল নিচে নামতেছে, তো তার মানে কারেন্ট কোন দিকে? উপরে। আর তোমার জন্য একটা পজিটিভলি চার্জ পার্টিকেল দিয়ে দিছি, যার জন্য কি কারেন্টের ডিরেকশন উপরে। সো ম্যাগনেটিক ফিল্ড সেম, কারেন্টের ডিরেকশন সেম। সো তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? রাইটে হবে না? right So তাহলে তোমার positive অ্যান্সারটা দিকে। হয়ে গেছে আর কি। ঠিক আছে, so এখানেও the force will be towards right. মারিয়া ঠিক আছে। এরপর বাকি আছে কে কে? এসা, সাল্লাবিবা। ওকে, এখন দেখি। এটা লাবিবা বলো, এখানের জন্য ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? right এটার জন্য ফোর্সের ডিরেকশন হবে রাইট। কেন? ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? আর কারেন্ট হচ্ছে ডাউনওয়ার্ড। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড হলো গোয়িং ইনটু দ্য স্ক্রিন আর কারেন্ট হলো ডাউনওয়ার্ড। তো তাহলে the force is towards right. আচ্ছা, এখন আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট ওয়েট করে আজান শেষ হোক, দেন এসএস এর কোশ্চেন। ঠিক আছে, এসএস একটু প্র্যাকটিস করো। ওকে, সো লাস্ট কোশ্চেনটা এসএস এর জন্য এসএস বুঝেই গেছো।
লেটস সি পরের রাউন্ডে যেতে পারেন। তো এই হলো ম্যাগনেটিক ফিল্ড। এই হলো ডিরেকশন অফ কারেন্ট। রাইটে। জন্য ফোর্স হবে কোন দিকে? রাইটে। কেন? পজিটিভ হচ্ছে চার্জ হচ্ছে নিচের দিকে যাচ্ছে আর আউট স্ক্রিনের বাইরে যাইতেছে ম্যাগনেটিক ফিল্ড। স্ক্রিনের বাইরে নাকি স্ক্রিনের ভিতরে? ভিতরে মানে ঢুকতেছে আর কি, আমার থেকে দূরে এটাই। যাইতেছে। এক্স্যাক্টলি। তো এটা স্ক্রিনের বাইরে না, এটা টুয়ার্ডস দ্য স্ক্রিন। ওকে, তো তাহলে এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে আসে? রাইটে। টুয়ার্ডস রাইট। তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কারেক্ট। ঠিক আছে। তো তাহলে নেক্সট রাউন্ডে গেছে কে কে? শুভাশিস, জেরিন, লাভিবা আর সেন্টার অফ গ্র্যাভিটি। তো এখন সেকেন্ড রাউন্ড। ওকে, সেকেন্ড রাউন্ডে দেখি। এইটা দিতে গেলে আজকে আর ক্লাস শেষ করা যাবে না, বুঝছো মারিয়া? তো এটা জাস্ট আমি ভুলগুলা এন্ড ঠিকগুলা বলে বলে পরে আমি তোমাদেরকে কনফিউশন গুলো ক্লিয়ার করে দিব, তো তাহলে যেন যে কোনো রকমের এমন কোয়েশ্চেনে পারো। ঠিক আছে? ওকে, সো এই কোয়েশ্চেনের অ্যান্সার দিবা জেরিন। এখানে ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? Upwards. আপওয়ার্ডস। ভেরি গুড। তো এই জিনিসটা কেন? দেখো, ম্যাগনেটিক ফিল্ড হলো টুয়ার্ডস রাইট, আর কারেন্টটা কি? কামিং আউট অফ দ্য স্ক্রিন। সো তাহলে ফোর্সটা কোন দিকে আসে? আপওয়ার্ড। সো তাহলে জেরিন এর পরের রাউন্ডে চলে গেছে অলরেডি। আমরা এখানে চলে দেখি পরে কি আছে। ওকে, সো এখন এইটার অ্যান্সার করবা শুভাশিস। শুভাশিস বলো ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? টাইম এত বেশি নিলে হবে না শুভাশিস। হ্যাঁ, এটা কি লেফট ডিরেকশন হবে না? না, এই ফোর্সের ডিরেকশনটা হবে টুয়ার্ডস রাইট। কেন? দেখো, ম্যাগনেটিক ফিল্ড হলো আপওয়ার্ড, কারেন্ট হলো ইনটু দা স্ক্রিন। সো তাহলে কারেন্ট ইনটু দা স্ক্রিন, ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড। সো তাহলে থাম্বটা কোন দিকে পয়েন্ট করে? রাইটে পয়েন্ট করে না? So তাহলে শুভাশিস আউট। ওকে, পরের কোয়েশ্চেন দেখি। সো এদিকে হলো কারেন্টের ডিরেকশন, সাদা কালারটা দিয়ে হলো কারেন্টের ডিরেকশন, আর গ্রিন কালারটা দিয়ে হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো এইটার অ্যান্সার দিবা এসএস। কারেন্টের এটা কি আপওয়ার্ডস দেখাইতেছে না? হ্যাঁ, কারেন্ট হলো আপওয়ার্ড আর ম্যাগনেটিক ফিল্ড হলো তোমার টুয়ার্ডস রাইট। তাহলে ইনটু দ্য স্ক্রিন মানে ভিতরে যাইতেছে ফোর্সটা। এক্সিলেন্ট, ওরে বাপ রে, তুমি তো সেই পড়ালেখা করে আসছো। সো ফোর্সটা কি হবে? দ্য ফোর্স উইল বি ইনটু দ্য স্ক্রিন। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড হলো টুয়ার্ডস রাইট, কারেন্টটা কি?
কারেন্টটা হলো তোমার আপওয়ার্ড, সো তাহলে ফোর্সটা কোন থেকে আসে? ইনটু দ্য স্ক্রিন। ভেরি গুড, তাহলে ফোর্সটা হবে কি? ইনটু দ্য স্ক্রিন। ওকে, সো এস এর অ্যানসার ঠিক আছে। এখন লাস্টেরটা বসের জন্য, দেখি কি কোশ্চেন দেওয়া যায়। একবারে এখানে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? No force exerted. এক্স্যাক্টলি, সো এখানের মধ্যে কোনো ফোর্স এক্সার্ট হবে না, ঠিক আছে। এর পরের রাউন্ডে আছে 3 জন। ওকে, দেখি নেক্সট রাউন্ড। এখন কতগুলো মিক্স আপ করা থাকবে। এখন এটার অ্যান্সার দেবা এসএস। এটা হচ্ছে আমার দিকে আসছে 0 হবে। এখানে কোনো ফোর্স হবে না, কেন? পারপেন্ডিকুলার না। দ্য ফোর্স এখানের মধ্যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা হলো কি ইনটু দ্য স্ক্রিন, আর কারেন্টটা হলো কামিং আউট অফ দ্য স্ক্রিন, তাই তো? তো তাহলে এইগুলো যাই হোক মানে প্যারালাল, সেম প্লেনে আছে, সেম প্লেনে আছে 0 ডিগ্রি। তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যেটাই বলো, তো তাহলে এর জন্য কি হবে না? কোনো ফোর্স এক্সার্ট হবে না। হবে না। হায় আল্লাহ, এসএস এর জন্য আসলে টাকার উপরে বড় কোনো মোটিভ নাই। এসএস রে টাকার কোনো একটা প্রাইজের ইয়ে দিলেই পাগলায় যায়। ভাই Okay. এমন করো কেন? So now পরের কোয়েশ্চেন। উল্টা কোশ্চেন জেরিন, এবার পারবো এটা Upwards. ডাউনওয়ার্ডস। ফোর্সের ডিরেকশনটা হবে আপওয়ার্ড। কেন? বিকজ ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে? ম্যাগনেটিক ফিল্ডটা হলো ইনটু দ্য স্ক্রিন এন্ড কারেন্টটা হলো টুয়ার্ডস রাইট, সো তাহলে ফোর্সটা হবে কোন দিকে? আপওয়ার্ডস। ভেরি গুড। পরে লাস্ট কোয়েশ্চেন বসের জন্য, দেখি দিতে হবে, অলরেডি তো এগুলো দিয়ে আসছে। এটা কি হবে লাভিবা? Downward. ফোর্সটা হবে ডাউনওয়ার্ড। কেন? ম্যাগনেটিক ফিল্ড কামিং আউট অফ দ্য Magnetic স্ক্রিন, field and current towards right. কারেন্ট টুয়ার্ডস রাইট। ওকে, তাহলে আসলে এই কুইজে উইনার একদম একজন সিঙ্গেল উইনার আর
ডিটারমাইন করা যায় নাই, সো তাহলে প্রাইস তোমরা তিনজনই পাবো। ওকে, Yes. আচ্ছা এই মিটিং এর টাইম। ওকে, সো তাহলে এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে ছিল? পাবিবা, ম্যাগনেটিক ফিল্ড আউট অফ দ্য স্ক্রিন। Downward. ওকে, তো এখন ফার্স্টে বাকি সবাইকে এই জিনিসগুলো দেখায় আসে যে কেন কেন এই অ্যান্সার গুলো ঠিক ছিল আর কোন কোন অ্যান্সার গুলো ভুল গেছেন কেন। আমি কয়টা ট্রিক দেখাই, যে ট্রিক গুলো দেখলে অ্যাকচুয়ালি তোমাদের বুঝতে পারবা। খেয়াল করো ব্যাপারটা, যে জেরিনের জন্য যে কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ জেরিনের জন্য যে কোয়েশ্চেনটা ছিল আর এর জন্য কি বলে সুভাষিসের জন্য যে কোয়েশ্চেনটা ছিল, খেয়াল করো তো জেরিনের কোয়েশ্চেন আর সুভাষিসের কোয়েশ্চেনে কারেন্টের ডিরেকশন কি চেঞ্জ হয়েছে মারিয়া? না ভাইয়া। তো এখানে সুভাষিসের জন্য কারেন্টের ডিরেকশন ছিল টুয়ার্ডস লেফট, জেরিনের জন্য কি একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল রাইটে যাচ্ছে, তো তার মানে কারেন্টটা কোন দিকে হবে? লেফটেই হবে, তাই না? সো কারেন্টের ডিরেকশন ফিক্সড, আমি জাস্ট কাকে চেঞ্জ করছি? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে উল্টাই দিছি। তো কারেন্টের ডিরেকশন সেম, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটাকে উল্টাই দিলে কি হচ্ছে? ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? ওকে, তো এইটা ছিল একটা ব্যাপার। দেন লাবিবার কোয়েশ্চেন, বলে মারিয়ার কোয়েশ্চেন আর ডিআর কোয়েশ্চেন। দেখো মারিয়ার কোয়েশ্চেন আর ডিআর কোয়েশ্চেনে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি ফিক্সড আছে না? সো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হলো ফিক্সড। এখন কারেন্টের ডিরেকশন দেখো তো, এটাও ফিক্সড। কারেন্টের ডিরেকশনটাও ফিক্সড, যে মারিয়ার জন্য পজিটিভলি চার্জ পার্টিকেল উপরে যাচ্ছে আর ডিআর জন্য নেগেটিভলি চার্জ পার্টিকেল নিচে যাচ্ছে। ইন বোথ দ্য কেসেস দ্য কারেন্ট ইজ ওয়্যার? আপওয়ার্ডস। সো তাহলে the force will in both cases be towards right. So তাহলে এই ব্যাপারগুলো তোমরা জিনিসগুলা খেয়াল করবা যে কোন কোন জিনিসগুলোকে চেঞ্জ করা হয়েছে। দেন দেখো লাবিবার কোয়েশ্চেনের জন্য আর এসএস এর কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে যা করা হয়েছে ওদেরকেও সেম করা হয়েছে। জাস্ট কি করছি, জাস্ট আমি নিচে থেকে উপরে উঠছে এখানে নেগেটিভলি চার্জ পার্টিকেল, উপর থেকে নিচে নামছে পজিটিভ, আর তোমাদের সময় ছিল উল্টাটা। তো তার মানে কি কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে, তাই তো? এখানে দেখো মারিয়া জিনিসটা খেয়াল করো, তোমার আর ডিআর কোয়েশ্চেন, লাবিবার এসএস এর কোয়েশ্চেন, দেখো কারেন্টের ডিরেকশনটা উল্টাই দিছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা উল্টাই দিছি। তো দোনোটাই যদি উল্টাই দেয় তো তাহলে দেখো ফোর্সের উপরে কিন্তু ওভারঅল কোনো ইফেক্ট নাই, ফোর্সটা যে ডিরেকশনে ছিল ওইটাই আছে। খেয়াল করছো? জি ভাইয়া। তো তাহলে এই ব্যাপারটা খেয়াল রাখবা যে দেখো সুভাষিস আর জেরিনের কোয়েশ্চেনে কি করছি, জাস্ট একটা জিনিস চেঞ্জ করছি, ইদার কারেন্ট অর ইদার ম্যাগনেটিক ফিল্ড। যেটা এখানে কারেন্টটা ফিক্স ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করছে। তো কারেন্ট ফিক্সড আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করাতে ফোর্সের ডিরেকশন চেঞ্জ হবে। এটা কি বোঝা গেছে সবার? যে কোনো একটা চেঞ্জ করলে ফোর্সের মধ্যে চেঞ্জ আসবে, কিন্তু এট আ টাইম দুইটা জিনিসই চেঞ্জ করছে। কিসে? মারিয়ার কোয়েশ্চেন আর লাবিবার কোয়েশ্চেন। দেখো মারিয়ার কোয়েশ্চেনে ম্যাগনেটিক ফিল্ড ছিল কামিং আউট অফ দ্য স্ক্রিন, লাবিবার কোয়েশ্চেনে ম্যাগনেটিক ফিল্ড ছিল গোয়িং ইনটু দ্য স্ক্রিন। মারিয়ার কোয়েশ্চেনে কারেন্ট ছিল আপওয়ার্ড, লাবিবার কোয়েশ্চেনে কারেন্ট হলো ডাউনওয়ার্ড। সো দুইটাই যখন চেঞ্জ করে দিছি তখন দেখো ফোর্সটা কিন্তু আনএফেক্টেড। দেখছো জেরিন, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। ওকে, তো এই ব্যাপারগুলা খেয়াল রাখবা। দেন এখানের মধ্যে কোয়েশ্চেন গুলি আসলে আটকানোর জন্য এরকম করা হয়েছে, বাট এগুলা আটকানোর মতো তেমন কিছু পারা যায় না। তো সবগুলা কোয়েশ্চেনই বাকি তিনজন পারছে। ওকে, তো এইটা ছিল ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে কিভাবে আমরা ফোর্সের ডিরেকশন বের করব। ইন দ্য সেম ওয়ে আমরা কি করতে পারি, ফোর্স দেওয়া থাকলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেওয়া থাকলে কারেন্ট বের করতে পারবো না এসএস। তো তাহলে ওরকম আননোন যে কোনো একটা আমরা বের করতে পারবো। ওকে, তো এখন ফার্স্ট অফ অল আমরা যেই কাজটা করব কি জিনিস, we will calculate the force on a charged particle. আমরা তো এটা কি করছিলাম, এই যে F equal to BIL sin theta, যে ফর্মুলাটা, এটা কিসের জন্য ছিল? এসএস একটা ওয়্যারের জন্য, যে একটা ওয়্যার যার লেন্থ হলো L, তার জন্য ফোর্স হলো কি BIL। ওকে, কিন্তু
আমরা যদি একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল নিয়ে চিন্তা করি, এই যে দেখো তোমাদের কোয়েশ্চেন গুলা দেখলে বুঝবা। এই যে দেখো, মনে করো তোমার এই কোয়েশ্চেনের মধ্যে, এই কোয়েশ্চেনে কি ছিল, একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল ছিল নাকি পুরো ওয়্যার ছিল? ওয়্যার ছিল। তো এখানে হলো পুরো ওয়্যার। আবার এই কোয়েশ্চেনটার মধ্যে, ফার্স্ট কোয়েশ্চেনটার মধ্যে এখানে কি ছিল, জাস্ট একটা সিঙ্গেল চার্জ পার্টিকেল নাকি? হ্যাঁ, তো পুরো একটা ওয়্যারের উপরে যত ফোর্স এক্সার্ট করে, জাস্ট একটা সিঙ্গেল চার্জ পার্টিকেলের উপরে কি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে? না, তার অনেক কম। তার থেকে অনেক কম করবে। কেন? বিকজ আ ওয়্যার কনসিস্টস অফ মিলিয়নস অফ দোজ স্মল পার্টিকেলস। তো তাহলে দ্য ফোর্স অন আ সিঙ্গেল চার্জড পার্টিকেল, এটা কি হবে? কম হবে। তো এটা কত হবে, ওই জিনিসটাই আজকে আমরা একটা ফর্মুলা ডেরাইভেশন দেখব। ওকে, সো লেটস সি ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জড পার্টিকেল। তো এখন এখানে আমাদের খেয়াল করে যে একটা ওয়্যারের উপরে তো ফোর্স এক্সার্ট হয়, যে একটা ওয়্যার, এই হলো ওয়্যার, যার ক্রস সেকশনাল এরিয়া হলো এ, যার লেন্থ হলো এল, যেটা কি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ছিল, এন্ড এই ওয়্যারের ভিতর দিয়ে কি করে, ইলেকট্রন মুভ করে নাকি? কত ভেলোসিটিতে মুভ করে? ড্রিফট ভেলোসিটি সমান ভেলোসিটিতে মুভ করে। মনে আছে ইউনিট 2 তে পড়ছিলাম যে ড্রিফট ভেলোসিটি। তো তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? ইলেকট্রন যদি টুয়ার্ডস লেফট মুভ করে, তো তার মানে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে? এসএস ভুলে গেছি ভাই, পারি না। টাকা না থাকলে কিছুই পারো না তুমি। মানে এত বড় বাটপা কেমনে জইছো? ওকে, সো এখানে ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, সে যাচ্ছে টুয়ার্ডস লেফট, সো তার মানে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে? টুয়ার্ডস রাইট। আচ্ছা, আর এখন ফোর্সটা কোন দিকে কাজ করে? ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ কারেন্ট নাকি মারিয়া? The force is perpendicular to the direction of current. So F equal to what? B I L. তো এখন এখানের মধ্যে থেটাটা কত? 90 ডিগ্রি। তো থেটা যেহেতু 90 ডিগ্রি, তো এর জন্য আমরা সাইন থেটার ব্যাপারটা আনলাম না। ওকে, তো এখন আমরা ব্যাপারটা এরকম লিখতে পারি, দেখো তো, টোটাল ম্যাগনেটিক ফোর্স অন দ্য কন্ডাক্টর L, টোটাল ম্যাগনেটিক ফোর্স on conductor L কি হবে? F equal to BIL নাকি শুভাশিস? তো তাহলে F equal to BIL। এখন আমরা কি জানি? কারেন্টের যে ট্রান্সপোর্ট ইকুয়েশন পড়ছিলাম ইউনিট 2 তে, ওটা কি ছিল? We know I is equal to what? NAVQ নাকি? NAVQ। তো তাহলে আমরা এমন লিখতে পারি, দেখো তো, কারেন্টের জায়গায় NAVQ যদি বসাই দেই, তো তাহলে টোটাল ফোর্স is equal to B into NAVQ times L। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে কারেন্টের জায়গায় জাস্ট NAVQ লিখছি? ঠিক আছে, তো এখন এখানে আমাদের খেয়াল করো, আমরা একটু ব্র্যাকেটে কয়টা কাজ করব। কি কাজ করব? N is equal to what? এই যে আমরা যে কারেন্টের ট্রান্সপোর্ট ইকুয়েশনে এনটা লিখি, এনটা কি ছিল জেরিন? চার্জ ক্যারিয়ার ডেনসিটি নাকি? হ্যাঁ। সো তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অর টোটাল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স ইন আ সার্টেন ভলিউম। সো তাহলে এন, এনটা কি? টোটাল নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স divided by the volume.
তো তাহলে n is equal to n by v। তো এখন ভলিউমটা কি লেখা যায় দেখো তো, ক্রস সেকশনাল এরিয়া ইনটু লেন্থ লেখা যায় না লাবিবা, যে ক্রস সেকশনাল এরিয়া a আর লেন্থ হলো l। সো তাহলে ভলিউমটা হলো ক্রস সেকশনাল এরিয়া টাইমস লেন্থ। তাহলে n is equal to এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? মারিয়া, সুভাষিস, এসাস, বুঝতে পারছো এটা? ওকে, n is equal to n by v, এটা নতুন ফর্মুলা করছো না, বলছো না? এইটা তোমার n এর ডেফিনেশন কি ছিল? নাম্বার অফ চার্জ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম। তো তাহলে টোটাল নাম্বার অফ হ্যাঁ। চার্জ ক্যারিয়ার ডিভাইডেড বাই ভলিউম করলে আমরা কি পেয়ে যাব? n এর ভ্যালু পাবো। তো তাহলে ওই জিনিসটা জাস্ট ফর্মুলা ওয়াইজ এভাবে করে লিখছি যে টোটাল চার্জ ক্যারিয়ার ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তখন টোটাল ভলিউমকে এরিয়া ইনটু লেন্থ লিখছি, ঠিক আছে? তো এখন জিনিসটা আমরা এমন লিখতে পারি, কেমন লিখতে পারি দেখো। তো তাহলে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি আসে? b ইনটু স্মল n এর জায়গায় কি লিখবো? ক্যাপিটাল N ডিভাইডেড বাই al, নাকি? আর এখানে n avq ইনটু লেন্থ। তো এখন এখানে মধ্যে দেখো তো, এরিয়া এরিয়া কাটাকাটি, লেন্থ লেন্থ কাটাকাটি, নাকি? তো তাহলে এটা কি আসে? b n vq। সো টোটাল ফোর্স যে পুরো ওয়্যারের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে? পুরো ওয়্যারের উপরে ফোর্স এক্সার্ট করতেছে bnvq। এই স্মল ভিটা কি? ড্রিফট ভেলোসিটি, তাই না? তো এখন এখানে মধ্যে দেখো, n নাম্বার অফ পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্টেড অন n particles is bnvq। So force exerted on one particle, আমরা একটা সিঙ্গেল পার্টিকেলের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে ওইটা বের করতে চাই না? তো তাহলে force exerted on one particle will be equal to what? bnvq divided by n, নাকি মারিয়া? তো তাহলে এটা কি আসবে? bvq। তো তাহলে কি? So force exerted on a single moving charged particle is equal to magnetic flux density into the velocity of the particle into q টা কি? চার্জ অফ the charged particle। বুঝতে পারছো সবাই এটা ডেরাইভেশনটা কিভাবে করলাম? তো এখানের জন্য সবাই একটু ডেরাইভেশনটা স্ক্রিনশট নিয়ে রাখো। তো এই যে একটা কমপ্লিট ওয়্যারের উপরে ফোর্স হলো BIL। তো তাহলে একটা সিঙ্গেল চার্জড পার্টিকেলের উপরে ফোর্স এক্সার্ট হবে কতটুকু? BVQ, যেখানে B টা হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, V টা হলো ড্রিফট ভেলোসিটি, আর Q টা হলো চার্জ অফ দা চার্জড পার্টিকেল। ওকে, তো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? জেরিন, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো এখন এই জিনিসটার পর আমরা এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখব, যেটা হলো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেলের উপর ইফেক্ট কেমন, একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা চার্জ পার্টিকেলের উপর ইফেক্ট কেমন। ওকে, তো সবার এতটুকু কপি করা শেষ, আর স্ক্রিনশট নিয়ে রাখো, পরে কপি করতে পারবা। তো এখন আমরা দেখি। আচ্ছা, এই ম্যাগনেটিক ফোর্সের কথা কি বলছিলাম এসাস? যে ম্যাগনেটিক ফোর্স অলওয়েজ কারেন্টের ডিরেকশনের সাথে কি থাকে? পারপেন্ডিকুলার, নাকি? জি ভাই। তো তাহলে ম্যাগনেটিক ফোর্স যদি কারেন্টের ডিরেকশনের সাথে অলওয়েজ পারপেন্ডিকুলার হয় মানে কি?
চার্জ পার্টিকেল যেদিকে মুভ করতেছে ফোর্সটা হবে অলওয়েজ তার পারপেন্ডিকুলার। তো ডিরেকশন অফ ভেলোসিটি আর ডিরেকশন অফ ফোর্স যদি কি হয় পারপেন্ডিকুলার থাকে, তো তাহলে এই ফোর্সটা কি করে? ইট কজেস দ্য পার্টিকেল টু মুভ ইন হোয়াট? ও সার্কুলার মোশনে। সার্কুলার পাথ। সো এই জিনিসটাই আমরা এখন পড়ালেখা করব যে ম্যাগনেটিক ফোর্স অ্যাকচুয়ালি কি করে। A magnetic force actually causes a charged particle to move in a circular path because a magnetic force is always perpendicular to the direction of current or the direction of movement of charged particle. তো এই ব্যাপারটা নিয়ে আমরা এখন লিখব। ফার্স্ট অফ অল শুধু ইলেকট্রিক ফিল্ডের জন্য লিখে নেই, দাঁড়াও দুইটা কলাম বানাই ফেলি তাহলে বুঝতে পারবে। তো এইখানে ম্যাগনেটিক ফোর্সটা বেসিক্যালি একটা সেন্ট্রিপিটাল ফোর্স ধরতে পারবো। এক্স্যাক্টলি। সো যখনই নাকি এরকম হয় যে এরকম চার্জ পার্টিকেল গুলাকে আঁকছি না, যখনই নাকি এরকম চার্জ পার্টিকেল গুলো আসে তখন কিন্তু চার্জ পার্টিকেল গুলো কি করে এরকম একটা সার্কুলার পাথে যায়। আর যদি ম্যাগনেটিক ফোর্সটা এনাফ স্ট্রং হয় তো তখন পার্টিকেলটাকে এরকম একটা সার্কুলার পাথে আটকায় ফেলে। বুঝছো? এগুলো দিয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট কতগুলি কাজ করা যায়। যে আমাদের কি আসে, কসমিক রেডিয়েশন আসে না স্পেস থেকে। তো এই যে কসমিক রেডিয়েশন গুলি তো আর্থে রিচ করলে আমাদের জন্য ড্যামেজ করতে পারে। তো এর জন্য কি করা হয়, আর আমাদের স্পেস ক্রাফট গুলি যেগুলি কি করে ডিপ স্পেসে যায় ইনভেস্টিগেশন করে। তো ওখানের মধ্যে কি হয়, ডিপ স্পেসে তো অনেক এরকম আননোন চার্জড রেডিয়েশন কি করতে পারে, এফেক্ট করতে পারে। আর স্পেস শাটেলের মধ্যে আর স্পেসশিপের মধ্যে হিট করলে ওটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো স্পেসশিপের বাইরে অনেক স্ট্রং এরকম ম্যাগনেটিক ফিল্ড সেট করে রাখে। তো তাহলে যেন কি হয়, ওরকম চার্জ পার্টিকেল টুয়ার্ডস দা, এই যে মনে করো এই হলো আমাদের স্পেসশিপের মেইন বডি। ওকে, এটা হলো স্পেসশিপের মেইন বডি। তো এখন কসমিক রেডিয়েশন এরকম আসলো, তো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে, এই চার্জ পার্টিকেল থেকে ঘুরায় ইউ টার্ন দিয়ে অপোজিট এন্ডে পাঠাই দিবে। তো এইভাবে কি করলো, স্পেস শাটেলের বডিটাকে ওরকম রেডিয়েশন থেকে হিট করা থেকে বাঁচাইলো আর। বুঝতে পারছো? এরকম অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে এরকম ম্যাগনেটিক ফিল্ড গুলা কেন চার্জ পার্টিকেল গুলাকে বাঁকাইতে পারে। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, তোমরা ম্যাস স্পেকট্রোমিটার পড়ে আসছো না এএসএ কেমিস্ট্রিতে? তো ম্যাস স্পেকট্রোমিটার আসলে কিভাবে করে কাজ করে ওই জিনিসটাই আমরা এই ম্যাগনেটিক ফিল্ড টপিকের মধ্যে পড়বো। খুবই ইন্টারেস্টিং। এন্ড এখানে আরো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে যে হাউ অ্যাকচুয়ালি আ ম্যাস স্পেকট্রোমিটার ওয়ার্কস। বুঝছো? তো এখানের মধ্যে আমরা ফার্স্টে ডিভাইড করি কি কি, electric field only, magnetic field only, এখানের মধ্যে কাজগুলো কি হয়। সাপোজ উপরে আমাদের একটা নেগেটিভ টার্মিনাল, নিচে হলো আমাদের একটা পজিটিভ টার্মিনাল। ওকে, তো হিয়ার উই হ্যাভ আ চার্জড পার্টিকেল, একটা নেগেটিভলি চার্জড পার্টিকেল। তো সে কি করলো, সে হরাইজন্টালি মুভ করতেছিল। সো when it will enter this electric field, এই ইলেকট্রিক ফিল্ডে সে কোন ডিরেকশনে ফোর্স এক্সপেরিয়েন্স করবে বলো তো? চার্জ পার্টিকেলটা নেগেটিভ, সো তাহলে নিচের দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে। সো হোয়াট হ্যাপেন্স ইন দিস সিচুয়েশন বলো তো লাবিবা, এখানে কেমন টাইপের পাথ ফলো করবে? এটা আমাদের একদম প্রজেক্টাইল মোশনের মতো হয়ে গেছে না বলো তো, যে there is no horizontal force, there is only a vertical force. So this vertical force is constant. তো এর জন্য এখানের মধ্যে কি হবে, প্রজেক্টাইল মোশনে যেরকম একটা প্যারাবোলিক পাথ ফলো করতো, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি করবে, ওরকম একটা প্যারাবোলিক পাথ ফলো করবে। সো ইট উইল ফলো সামথিং লাইক দিস পাথ, এরকম একটা প্যারাবোলিক পাথ ফলো করবে। ঠিক আছে? তো এখানের মধ্যে এক্সপ্লেনেশনটা লিখে দিচ্ছি, খেয়াল করো। এখানের মধ্যে ব্যাপারটা হবে কেমন, the charged particles follows a parabolic path
when it is moving inside an electric field. এখানে আমাদের ব্যাপারটা কি হয়, the direction of the electric force remains constant, তাই না? ইলেকট্রিক ফোর্সের ডিরেকশন তো চেঞ্জ হয় না, যে চার্জ পার্টিকেল যদি উপরেও যাইতো, যে চার্জ পার্টিকেল উপরে যাচ্ছে কিন্তু ফোর্সটা কোন দিকে এক্সার্ট হইতো, নিচে। চার্জ পার্টিকেল যদি এই দিকেও মুভ করতো, ফোর্সটা কোন দিকে পাইতো, নিচে। তো তাহলে ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য চার্জ পার্টিকেল। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা এক্সার্ট করবে, এই ফোর্সের ডিরেকশন কি করে না, চার্জড পার্টিকেল কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এইটার উপরে ডিপেন্ড করে না, তাই না? তো তাহলে দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফোর্স remains constant তো তাহলে এখানের মধ্যে কি হবে দেখো, হরাইজন্টাল যে ভেলোসিটিটা ছিল, খেয়াল করো সবাই, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারে আসে, তো এর জন্য আরো এত বেশি ডিটেলসে সুন্দর করে লিখে দিচ্ছি। তো এখানের মধ্যে জিনিসটা দেখো, হরাইজন্টাল যে ভেলোসিটি ছিল ওই ভেলোসিটি তো আছেই, সে এখন কি করবে, ডিউ টু দা ফোর্স অফ দা ইলেকট্রিক ফিল্ড সে ভার্টিক্যাল ডিরেকশনে একটা ভেলোসিটি গেইন করবে না মারিয়া? সে ডাউনওয়ার্ড আর একটা ভেলোসিটি গেইন করতেছে। হরাইজন্টাল যে ভেলোসিটি ছিল ওইটা তো আছেই, সে ডাউনওয়ার্ড একটা ভেলোসিটি গেইন করতেছে। সো তাহলে ওভারঅল ম্যাগনিটিউড অফ দা ভেলোসিটি কি হবে, বাড়বে না এখানে? তো এখানে ম্যাগনিটিউড অফ দা ভেলোসিটি কি করবে, ইনক্রিজ করবে। হরাইজন্টালটা কনস্ট্যান্ট, ভার্টিক্যালটা বাড়তেছে, তো তার মানে ওভারঅল দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন ভেলোসিটি। ওকে, সো তাহলে the magnitude of velocity increases the magnitude of velocity increases because there is a resultant force on the charged particle. তোমরা বলতে পারো যে চার্জ পার্টিকেলটার তো একটা ওয়েটও আছে, বাট এইটার ওয়েট হলো খুবই খুবই কম, যেটা মনে করো একটা ইলেকট্রন, তো তাহলে তার ওয়েট হলো নেগলিজিবল কম্পেয়ার টু দা ইলেকট্রিক ফোর্স ইট উইল বি এক্সপেরিয়েন্সিং। ওকে, তো তাহলে ওয়েটটাকে আমরা ধরতেছি না, আমরা জাস্ট কি করতেছি, ইলেকট্রিক ফোর্সটাকে রেজাল্টেন্ট ফোর্স হিসেবে ধরতেছি। ওকে, তো এখানে আমাদের কাজটা কি, বিকজ দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অন দা চার্জ পার্টিকেল, তাহলে এখানে কি হচ্ছে, ভেলোসিটির ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে, ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, তাই না? যে ইনিশিয়ালি ভেলোসিটিটা ছিল তো শুধু হরাইজন্টাল, তো এখন ভেলোসিটিটা কি হয়ে গেছে, ট্যানজেনশিয়াল একটা ভেলোসিটি হয়ে গেছে, আর ভেলোসিটির ভ্যালুটাও ইনক্রিজ করতেছে। তো তাহলে both the magnitude and direction of velocity changes. Both the magnitude and direction of velocity changes. Okay, তো এই জিনিসটা গেল আমাদের ফার্স্টে ইলেকট্রিক ফোর্সের জন্য। তো এখন আমরা ম্যাগনেটিক ফোর্সের জন্য কি হয় ওই এক্সপ্লেনেশনটা লিখব। ঠিক আছে, so what happens because of the magnetic force, এখানে যদি আমরা দেখি, এগুলো তো তোমরা অলরেডি এতগুলো অ্যানসার দিয়ে আসছো, তো এখন এটা মারিয়া বলবা কোন ডিরেকশনে ফোর্স এক্সপেরিয়েন্স করবে। যদি একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল এরকম মুভ করে, সে এখন কোন ডিরেকশনে ফোর্স এক্সপেরিয়েন্স করবে মারিয়া? Downward. Downward. Very good. So
তাহলে এটা ডাউনওয়ার্ড ফোর্স এক্সপেরিয়েন্স করবে, বাট দ্য ফোর্স উইল বি সার্কুলার, ঠিক আছে, সেন্ট্রিপিটাল। তো তাহলে এর জন্য সে কি করবে, সে একটা সার্কুলার আর্ক, এরকম সে একটা কি করবে, সার্কুলার আর্ক দিয়ে মুভ করবে, যেরকম একটা কোয়াড্রেন্ট টাইপের, সামথিং লাইক দিস। আমরা যদি এরকম করি, এরকম একটা, এটা যদি এরকম কন্টিনিউ করো, এটা যদি এরকম কন্টিনিউ করো, কি পাবা, ফুল একটা সার্কেল পাবা। জাস্ট এই রিজিয়নটায় যে ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড কি করতেছে, এমন একটা সার্কুলার আর্ক দিয়ে মুভ করতেছে। আর্ক মানে তো বুঝো, আর্ক এটা সার্কেলের যে একটা সার্টেন পোর্শন এরকম আমরা বলি ওটা, ঠিক আছে। তো এখন ইলেকট্রিক ফিল্ডে প্যারাবোলিক পাথ, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে এরকম সার্কুলার পাথ কেন? বিকজ দ্য ফোর্স the charged particle experiences inside a magnetic field is perfectly perpendicular to the direction of velocity. So velocity perpendicular যদি কাজ করে তো তখন কি হবে, magnitude of the velocity কি চেঞ্জ হয় মারিয়া? perpendicular to the direction of velocity তে যদি ফোর্স এক্সার্ট করা হয় তো velocity magnitude চেঞ্জ হবে না, শুধু সে কি করবে, তার ডিরেকশনটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা জিনিসটা লিখে রাখি, কি জিনিস, the charged particle follows a circular path when it is moving inside a magnetic field তো তাহলে কি হবে, the direction of magnetic force is always perpendicular to the direction of movement of the charged particle, তাই তো? The direction of magnetic force is always perpendicular to the direction of movement of charged particle. তো তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা যেহেতু পারপেন্ডিকুলার, তো এর জন্য সে শুধু কার উপর ইফেক্ট আনবে, ডিরেকশনের উপরে, ম্যাগনিটিউডটার মধ্যে কোনো রকমের চেঞ্জ আসবে না। তো তাহলে since the resultant force is perpendicular to the direction of motion, since the resultant force is perpendicular to the direction of motion, so তাহলে কি হবে, the magnitude of the velocity does not change, sorry, the magnitude of the velocity does not change. শুধু কিসের মধ্যে চেঞ্জ আসবে, only direction of velocity changes. শুধু কি আসবে, ডিরেকশন অফ দ্য ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসবে। ওকে, সো এই ব্যাপারটাই ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেল কেমন টাইপের ফোর্স এক্সপেরিয়েন্স করে আর কেমন টাইপের পাথ ফলো করে। ওকে, তো এই জিনিসটা সবাই একটু স্ক্রিনশট তুলে ফেলো, এই জিনিসটা সবাই কপি করে ফেলবো, ঠিক আছে।
এটার পরে আজকে আমাদের ক্লাসটা শেষ। এরপরে আমরা নেক্সট দিন ইলেকট্রিক মোটরস, দেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যে ফ্যারাডেস ল অফ মোশন এন্ড কি বলে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, সরি মোশন না, এন্ড এরপরে নতুন একটা জিনিস লেন্জেস লটা নিয়ে ডিসকাস করব। দেন ইট উইল বি অ্যাকচুয়ালি মোর অর লেস দ্য এন্ড অফ ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো কারো কি এটা নিয়ে কোনো রকমের কোয়েশ্চেন আছে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কেন কেমন টাইপের পাথ ফলো করলো? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন জিজ্ঞাসা করতে পারো, না থাকলে পরে আজকের ক্লাস আমাদের এখানে শেষ আর কি। ওকে, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের এইটা মনে করো নেগেটিভ পোলটা নিচে থাকলে তাহলে ইলেকট্রনটা উপরে উঠতো না? হ্যাঁ উপরে উপরে উঠতো, ওখানেও প্যারাবোলিক পাথে উপরে যেত, বিকজ হ্যাঁ, হরাইজন্টাল ডিরেকশনে তো কোনো ফোর্স নাই। বুঝছো? হ্যাঁ। ওকে, এন্ড যেই তিনজন জেইন, লাবিবা, এহসাস, তোমরা যেই নাম্বারে রিচার্জ করতে চাও ওই নাম্বারটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবা, আমি পাঠিয়ে দিব আর কি আজকে ক্লাস শেষে। ঠিক আছে, একটু পরে অক্টোবর ব্যাচের ক্লাস, এরপরে পাঠিয়ে দিতেছি। ওকে, ওকে। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।